ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় কি বলছেন? কোনো রিক্রুটমেন্ট বোর্ডে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না। ১ নম্বর কথা। শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক কোনো পদ ফাঁকা থাকবে না। ২ নম্বর। এবং ৩ নম্বর হচ্ছে ইন্টারভিউয়ে ৫ মার্কস। এই যে ৩টে জিনিস বললাম, আ এই ৩টে কথা বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করছেন কে? আমাদের মুখ্যমন্ত্রী। দেখুন, একটা ভোট প্রচারে গিয়ে হাজার, হাজার লোকের সামনে বা কর্মীদের উৎসাহিত বা উত্তেজিত বা উদ্দীপিত করবার জন্য কথা বলা এক জিনিস, আর বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তার মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে, সেই কথাগুলোর গুরুত্ব কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। এটা ভোটের প্রচারের কোনো কথা নয়, ভোট জিতে গেছে। এইবার এই যে এই কথাগুলো বলছেন, আমরা একটু ভেতরে ঢুকবো কথাগুলোর। প্রথমত, কোনো রিক্রুটমেন্ট বোর্ডে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না। এটার থেকে ভালো সদর্থক কোনো কিছু আর হতেই পারে না। কারণ আমরা ইতিমধ্যে দেখে এসেছি বিভিন্ন ক্ষেত্রে একদম পার্টির আ মানে দণ্ডমুণ্ডের কর্তা যারা, তারা ওই পার্টির লোকজন। তো সেক্ষেত্রে দুর্নীতি হবার চান্স একটা বিরাট পরিমাণে থাকে। সেটা যে হচ্ছে না এবং কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেবে না বলছে রিক্রুটমেন্ট বোর্ডে, এটা দারুণ একটা সাইন। এখানে দুর্নীতি হবে বলে মনে হয় না আর। অন্তত সেই বিশ্বাসটা আমরা আপাতত করব। আচ্ছা, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক কোনো পদ ফাঁকা থাকবে না। অর্থাৎ রিক্রুটমেন্ট দারুণভাবে হবে। অল্প হলেও বছর, বছর হবে। যেটা তারা বারবার বলছেন আরকি। যেটা এর আগে হতো যে এই বছর পাইনি, পরের বছর চাকরি পাবো, নিজের ভুলগুলো শুধরে নেব, সেই সুযোগ প্রত্যেকে পাবে। আর একটা হচ্ছে ইন্টারভিউয়ে ৫ মার্কস। এইখানে একটা জিনিস বলতে হবে। আমি এর আগে একটা জিনিস বলেছিলাম একটা ভিডিওতে। সেখানে বলেছিলাম যে ইন্টারভিউ ২০ নম্বর থেকে ১০ নম্বর করবার কথা বলা হচ্ছে। ভিডিওটিকে ছড়িয়ে দিন, যতটা সম্ভব তাদের কাছাকাছি যাবার ব্যবস্থা করে দিন। এবং আমার আবেদন ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ইন্টারভিউ ৫ মার্কসের বেশি না রাখার কথা। শুধু আমি নই, আমার থেকে অনেক বড়, বড় চ্যানেল আছে, তারাও তাই বলেছিলেন। ইন্টারভিউ ৫ মার্কসের হতে চলেছে। সে তাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত হোক, অথবা এই যে আমরা ভাবি যে আমরা ইউটিউবের ছোট্ট, ছোট্ট কনটেন্ট বানিয়ে এ এই এই যে এগুলো ছড়িয়ে দিই, এগুলো সবাই দেখে। আ আপনারা কিন্তু ভাববেন না যে এই ধরনের ছোট, ছোট ভিডিও বা একদম অখ্যাত যে মানুষটিও ভিডিও বানাচ্ছে, তিনিও যখন বলছেন যে ৫ মার্কসের ইন্টারভিউ সবথেকে উচিত, সেই যে আ মানে মানে এই যে ৫ মার্কসের গ্রহণযোগ্যতা ১০ মার্কস বা ২০ মার্কসের থেকে, এইটা ওই উপরতলা পর্যন্ত পৌঁছনোর জন্যও কিন্তু মিডিয়াম রয়েছে। পালস বোঝে তারা কিন্তু। ঠিক আছে? তাই স্রোত কোন দিকে, ভালো মন্দ কোনটা হবে, সেটা যদি সত্যি, সত্যিই তারা ঠিক করে কাজটা করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যে কমেন্টটি করছেন বা একজন ইউটিউবার যে বারবার বলছে যে ১০ মার্কসের নয় ৫ মার্কসের ইন্টারভিউ হওয়া হওয়া উচিত, তারও ছোট্ট একটা কন্ট্রিবিউশন থাকলেও থাকতে পারে। সেই রামের সেতু বানানোর মতো কাঠবিড়ালি যে কাজটা করেছিল আরকি। ইন্টারভিউ ৫ মার্কসের হতে চলেছে। কারণ আমি বলেছিলাম কি, ইন্টারভিউ যদি বেশি মার্কসের হয়, তাহলে কি হবে? সেক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ম্যানিপুলেশনের সম্ভাবনা দেখা দেয়। বিভিন্ন জোনে বিভিন্নভাবে ইন্টারভিউ এবং বিভিন্ন রকমের মানে নম্বরটা ভ্যারি করে ১ নম্বর কথা। আর ২ নম্বর কথা হচ্ছে একই রিজিয়নেও বিভিন্ন টেবিলে বিভিন্ন রকমের হয়ে যেতে পারে। একই জিনিস আমি যে উত্তরটা দিচ্ছি আর আপনি যে উত্তরটা দিচ্ছেন, আমাকে যে নম্বরটা দিল আপনাকে সেই নম্বরটা নাও দিতে পারে। এই ব্যাপারটা ৫ নম্বরেও হবে। ৫ নম্বরের মধ্যেও হবে। কিন্তু এটা যখন ১০, ১৫, ২০ দিকে চলে যাবে, সেই দূরত্বটা নম্বরের আরো অনেক বেড়ে যাবে। যেটা একটা চাকরির পরীক্ষায় যেখানে ১ নম্বরের জন্য এদিক ওদিক হয়ে যেতে পারে, সেখানে কিন্তু ৫ মার্কসের থেকে বেশি রাখা খুবই রিস্কি এবং সেই ৫ মার্কস হতে চলেছে। এটা খুবই, খুবই, খুবই আনন্দের একটি ব্যাপার যে ৫ মার্কসের হচ্ছে। এখানে কোনো আর মানে দেখুন, এমসিকিউ প্রশ্ন কেন করা হয়? আমরা ২ নম্বরের পরীক্ষা দিয়েছি, আমরা ১১ সালের এসএসসি। আমরা ২ নম্বরের পরীক্ষা দিয়েছি। আমাদের আগেও ২ নম্বরের পরীক্ষা দিয়েছে। তাহলে ২ নম্বরের পরীক্ষাতে আমি যখন এই করতাম, লিখতাম আরকি উত্তরগুলো, তখন
আমার একজন স্যার ২ এর মধ্যে ১.৫ দিচ্ছেন, একজন ২ এর মধ্যে ২ ও দিচ্ছেন। একই একই অ্যান্সার। তাহলে এগুলো তো ভ্যারি করবেই। তাহলে এমসিকিউ এর প্রয়োজনীয়তা হলো কেন? কারণ ১ নম্বর তো দুর্নীতি করতে হবে। আ দুর্নীতিটা সহজে করা যাবে। আ ২ নম্বর হচ্ছে আ যেটা আসল কারণ হিসেবে তারা দেখিয়েছেন বা প্রত্যেকেরই দেখা উচিত, সেটা হচ্ছে এক্ষেত্রে কোনো ম্যানিপুলেশন এর কোনো সম্ভাবনা থাকে না। ঠিক তো ঠিক, ভুল তো ভুল। যদিও আমাদের মাননীয় আগেকার যে কমিশন, সেই কমিশন কিন্তু ওই এমসিকিউ এর উত্তরও যা দিয়েছিল, সেই ভিডিওটা ১ম ভাইরাল হয়েছিল আমার। ৬০,০০০ ভিউ হয়ে গিয়েছিল দুদিনে মাত্র। আ তো এরা এরা মানে আগের সরকার এই কাজগুলো করে গিয়েছে। ঠিক আছে? তাহলে এমসিকিউ এর প্রয়োজনীয়তাই হচ্ছে যে আমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। এইটাই উত্তর। এটা আমি জানি, এটার নম্বর পাবো। আমি ২ নম্বরের একটা অ্যান্সার লিখবো, তাতে কেউ ১.৫ দিবে, কেউ 1.25 দেবে, কেউ 2 দিবে। না, এটা হবে না। সুতরাং 5 মার্কসের হচ্ছে এর থেকে ভালো খবর আর কিচ্ছু হতে পারে না। আপনারা একদম বেফিকর থাকুন। আমাদের সময় আমরা ধরে নিতাম ৫ মার্কসের ইন্টারভিউয়ে আমরা যদি গিয়ে প্রেজেন্ট থাকি, ২ এমনিই পাবো। বাকি থাকছে ৩। এই ৩ এ কত ভ্যারি করবে? ধরুন আমি খুব খারাপ ইন্টারভিউ দিলাম। আমি ৩ এর মধ্যে ১ পেলাম। মানে ৫ এর মধ্যে অ্যাকচুয়ালি পেলাম ৩। আর আপনি খুব ভালো ইন্টারভিউ দিলেন। আপনি ৫ এর মধ্যে পেলেন ৪.৫ বা ৪। ১, ১.৫ না হয় ম্যাক্সিমাম ২ এর ডিফারেন্স থাকলো। আপনি ইন্টারভিউয়ারের সঙ্গে মারামারি না করে আসলে আপনাকে ২, ২.৫ এর কম দেবে না। কেমন? তাহলে এই ক্ষেত্রে একটা সুবিধা হলো আমাদের। এবার বলি একাডেমিক। একাডেমিকের জিনিসটাও আমরা বলেছিলাম সবাই যে যতটা পারা যায় কমিয়ে আনা দরকার। হয়তো ১০ বা ১৫ হতে চলেছে একাডেমিক। কারণ এখনকার একাডেমিকের সঙ্গে আগের একাডেমিকের কোনো তুলনাই চলে না। তুলনা চলে না, আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু এই কথাটা আমি বারবার বলি। সেটা হচ্ছে একাডেমিকে এই যে কোভিডের সময়ে যারা পাশ করে গেছে তাদের প্রতি একটা অনীহা অনেকের রয়েছে, কিন্তু তাদের মধ্যে তো ট্যালেন্টেড ছেলেপেলে আছে যারা সত্যি সত্যি পরীক্ষা হলে তারাও নম্বরটা পেতো, তাদের গায়ে লাগবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাই কাউকে ছোট করে কোনো কথা নয়। এটুকুই বলবো, নম্বর প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস সমস্ত কিছু পাল্টে যাওয়ার ফলে, কোশ্চেন প্যাটার্ন পাল্টে যাওয়ার ফলে কি হয়েছে, নম্বর স্কোর করাটা একটু বেশি সুবিধার হয়ে গেছে। যারা সুবিধাটা পেয়েছে তাদের তো দোষের তো কিছু নেই রে বাবা, তারা সেই সুযোগটা পেয়েছে, সুবিধা পেয়েছে, তার জন্য সেটা হয়েছে। কিন্তু আজকে থেকে ১৫ বছর আগের একাডেমিক আর এখনকার একাডেমিক তো এক হলে চলে না। তাই এখানেও যতটা সম্ভব একাডেমিক কমিয়ে নিয়ে আসলে খুবই ভালো। ১০ অথবা হয়তো ১৫ রাখা হবে, এটাও একটা ভালো দিক। আর একটা কথা, এসএলএসটি ২, এখানে অনেকেই অনেকভাবে জিজ্ঞাসা করছেন সিট কি বাড়ছে? দেখুন, সিট আমার যেটা ব্যক্তিগত ধারণা 99.99% সিট বাড়বে না। কোনো মতেই সিট বাড়বে না। একটা সিটও বাড়াবে না। কারণ যা কিছু অনগোয়িং প্রসেস তার শুরু হয়েছিল আমাদের আগের সরকারের আমলে। একটা অনগোয়িং প্রসেস চলতে চলতে যদি সরকার বদল হয়ে যায়, নতুন সরকার এসে পুরনো সরকারের ফেলে যাওয়া অনগোয়িং প্রসেস তার মধ্যে মানে তাতে ভ্যাকান্সি অ্যাড করবে, এটা আমার মনে হয় না কখনো হবে। তাই ভ্যাকান্সি বা সিট বাড়ানোর যে মানে মানে অনেকের মধ্যে যে আশাটা জাগছে, এই আশাটা মন থেকে ঝেড়ে ফেলাই ভালো। সিট বাড়ার কোনো সম্ভাবনা আমি অন্তত মনে করি নেই। কোথায় বাড়াবে সিট? সিট বাড়াবে নিজের যে রিক্রুটমেন্টগুলো করবে সেখানে সিট বাড়াবে। ফালতু টিএমসি সরকারের ছেড়ে যাওয়া অনগোয়িং প্রসেসের উপরে কেন সিট বাড়াবে তারা? এটাই তো স্বাভাবিক। এবার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যারা বলছেন যে এই যে ৫০,০০০ নিউ রিক্রুটমেন্ট হবে, সেটা এই অনগোয়িং আপার অনগোয়িং প্রাইমারি এবং কি বলে এসএলএসটি ২ ধরে, তারা হয়তো ঠিক বলছেন না। কেমন? এটা একটু ভেবে দেখবেন। ৫০,০০০ ভ্যাকান্সি সম্পূর্ণ নতুন ভ্যাকান্সির কথা বলা হচ্ছে। কেমন? এটা একটু নিশ্চিন্ত হয়ে থাকতে পারেন। ৫০,০০০ ভ্যাকান্সি নতুন রিক্রুটমেন্ট। অর্থবর্ষের ব্যাপারটা মনে রাখবেন, এটা নতুন অর্থবর্ষে অ্যাপ্রুভড হয়েছে। এটা এখন নতুন যে রিক্রুটমেন্টগুলো হবে সেইখানে এই ৫০,০০০ ভ্যাকান্সির কথা বলা হচ্ছে। ডিমোটিভেটেড হবেন না। নেগেটিভ ভিডিও চারিদিকে ছড়িয়ে আছে জানি, এবং নেগেটিভ ভিডিওতে ভিউজ বেশি হয়। হ্যাঁ, আলফাল বকে গেলেও শুনে যাবেন। আমিও মাঝে মাঝে আলফাল বকি, আপনারা শোনেন। যাই হোক, নেগেটিভ ভিডিও একটু কম দেখুন। ঠিক আছে? আর আরেকটা জিনিস, এটা আমাকে অনেকজন মানে ফোন করেও জিজ্ঞাসা করছেন যে এসএলএসটি ৩ এর পড়াশোনা শুরু করব কি? অনেকে বলছেন যে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। দেখুন, আহ, আমি কাউকে ছোট করে কোনো কথা বলছি না, তবুও বলছি যে বিভিন্ন জায়গা থেকে এটা বলা হতেই পারে যে এসএলএসটি ৩ একদম ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এসএলএসটি ৩ এই মুহূর্তে হবে না। এসএলএসটি ২ এর জট না কাটলে কখনোই এসএলএসটি ৩ হবে না বলেই আমার মনে হয়। হ্যাঁ, অনেক সময় কি হয়, এটা আমি কাউকে ছোট করে বলছি না, সমালোচনা করেও বলছি না, তবুও বলছি যে হ্যাঁ,
একটা ব্যবসার দিক আছে, কোচিং সেন্টার যারা চালান তাদেরকেও যে মানে মানে তাদেরও তো একটা থাকে কিভাবে কি করে এগোবো। তো সেক্ষেত্রে অ্যাডমিশনগুলো হয়তো নেবার জন্য হয়তো এসএলএসটি 3 এর কথাটা বলা হচ্ছে এবং বলা হচ্ছে 3 মাস 4 মাসের মধ্যে এসএলএসটি 3 হয়ে যাবে। হ্যাঁ, আপনারা অ্যাডমিশন নিতেই পারেন, সেটা নিয়ে কোনো ব্যাপার নয়, কিন্তু 3-4 মাসের মধ্যে বা ডিসেম্বরের মধ্যেই এসএলএসটি 3 হয়ে যাবে আমার মনে হয় না সেটা, ঠিক আছে? আপনারা যদি কোনো কোচিং সেন্টারে ভর্তি হন তার জন্য আমি কোনো কিছু বলছি না, যদিও আমি মনে করি যে আমার সেলফ স্টাডিটাই সব থেকে বেশি দরকার। ভালো স্টাডি মেটেরিয়ালস, ভালো ভিডিও, সেলফ স্টাডি, এটাই আমার মনে হয় সব থেকে উপযুক্ত। তবুও আমার মনে হয়, আমি নিজের আইসে পড়াশোনা করেছি, আমি সেখানেও দেখেছি যে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক কিচ্ছু হয় না। তারা গাইড যদি ঠিকঠাক করেন, সেই গাইডটা দরকার। আপনার যদি মনে হয় গাইডের দরকার, আপনি অবশ্যই যান, ঠিক আছে? কিন্তু 3 মাস 4 মাসের মধ্যে এসএলএসটি 3 শুরু হবে বা নোটিফিকেশন চলে এসে একদম পরীক্ষা হয়ে যাবে, না, আমার মনে হয় না সেটা কখনো হবে। তার জন্য আরেকটু সময় লাগবে, ঠিক আছে? এসএলএসটি 3 এই বছরে মনে হয় এসএলএসটি 3 হবে না, সামনের বছরে হয়তো বা মার্চের মধ্যেও হয়তো হতে পারে, কিন্তু এই মুহূর্তে নয়। এই মুহূর্তে যেটা সব থেকে আপনাদের ফোকাস করা দরকার সেটা হচ্ছে আপার প্রাইমারি। আপার প্রাইমারিতে ফোকাস করুন, ফল পাবেন। আর বারবার বলছি, নোটিফিকেশন জারি হবার পরে আপনারা কেউ সময় পাবেন না, তাই আপার প্রাইমারিটা ভালো করে শুরু করুন এখন থেকে। মেন গোল্ডেন টাইমটাই হচ্ছে এখন থেকে নোটিফিকেশন বেরোনো পর্যন্ত। নোটিফিকেশন থেকে পরীক্ষা পর্যন্ত আপনি রিভাইজ দেবারও টাইম পাবেন না, ঠিক করে এটা মাথায় রাখবেন। ভিডিও আর লেন্দি করছি না, এখানে রাখছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধু বান্ধবদের সঙ্গে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার আগে ভিডিও তোমার মোবাইলে এসে পৌঁছয়। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।